ছন্দ কোম্পানির এই বিশেষ মুহূর্তে আমি প্রখ্যাত গায়িকা শ্রীমতী বনশ্রী সেনগুপ্তকে দুটো কথা বলতে অনুরোধ করি। নমস্কার। এর গান শুনেছি আমি, লতা গুহর গান, খুব সুন্দর সুইট গায়। আমার ভীষণ আশীর্বাদ রইল, ভীষণ শুভেচ্ছা রইল, যেন আরো বড় শিল্পী হতে পারে। বনশ্রীদিকে ধন্যবাদ, ব্যস্ততার মধ্যে উনি সময় করে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন বলে। এবারে যে শিল্পীর ক্যাসেটের আনুষ্ঠানিক প্রকাশ, সেই লতা গুহকে আমি দু এক কথা বলতে অনুরোধ করি। আমি আর কি বলবো, আমার পরিবারের সকলে আমাকে খুব সাহায্য করেছেন, প্রত্যেকের উৎসাহেই আজ এটা সম্ভব হয়েছে। তবে বিশেষভাবে আমি যার কথা বলবো তিনি হচ্ছেন শঙ্কর কাকু। শঙ্কর কাকুর উৎসাহ না পেলে বোধহয় এটা হতো না। আমি শঙ্কর কাকুকে অনুরোধ করবো এখানে আসতে এবং কিছু বলতে। সকলের প্রিয় শিল্পী শ্রদ্ধেয়া বনশ্রী সেনগুপ্ত, সুরছন্দের কর্ণধার যারা রয়েছেন এখানে, এবং আমার পরম স্নেহের লতা, এবং আপনারা যারা আজকে এই অনুষ্ঠানে এসেছেন। আমি প্রথমেই বলি, লতা যা বলেছে সেটা খুব একটা সত্যি কথা নয়, কেননা আমার কোনো কৃতিত্বই ওর গানের পেছনে নেই। এইটুকুন বলা যায় যে ও যে গুণের অধিকারী, সেই গুণটাকে আমি দেখতে পেয়েছিলাম বলে ওকে আমি একটু উৎসাহ দিয়েছিলাম। কিন্তু ও নিজে যদি ভালো গান না করতো, ও নিজের ভেতরে যদি তা নিয়ে একটা অধ্যাবসায় না থাকতো, এবং এই সঙ্গে আমি বলবো ওর শাশুড়ি শিবানী এবং ওর স্বামী রবি, ওর ননদ, এরা সবাই মিলে যদি ওর পাশে না দাঁড়াতো, তাহলে সত্যি ও অন্তত এইখানে এগিয়ে আসতে পারত না। একটা কথা আমার বারবারই মনে হয় যে আমাদের সমাজে, আমাদের দেশে মেয়েদের, বিশেষ করে মেয়েদের গান গাওয়ার পথে অনেক প্রতিবন্ধকতা আছে। একটা কথা তো আপনারা সবাই জানেন যে আমাদের সমাজ গঠনটা যেরকম, সেখানে একটি মেয়ের বিয়ে হলে শ্বশুরবাড়ি গিয়ে তারপরেই তার আর বিশেষ গান টান করার সুযোগ হয় না। তারপরে তার নিজের সংসার হয়, সংসার প্রতিপালন করার দায়িত্ব তারই ঘাড়ে এসে পড়ে। সেক্ষেত্রে লতা যে এতটা পথ এগোতে পেরেছে, সেটি প্রমাণ করে যে সে যে বাড়িতে বিয়ে হয়ে গিয়েছে, সেই বাড়ির একটা সহানুভূতি এবং প্রশ্রয় না থাকলে সে কোনোদিনই এখানে আসতে পারত না। আশা করি আপনারা এই ক্যাসেট শুনবেন এবং লতার এই রবীন্দ্রসঙ্গীতের ক্যাসেট আপনাদের পছন্দ হবে, আপনাদের ভালো লাগবে। এবং আজকে লতা যে দৃষ্টান্ত স্থাপন করলো, নিজের পরিচিত সংসারের গণ্ডি থেকে বেরিয়ে এসে বৃহত্তর একটা জগতের জন্যে গানে সে নিজেকে উজাড় করে দিল, সেই দৃষ্টান্তে আরো অনেকে এগিয়ে আসবে, আরো অনেকে গান গাইবে। প্যাটেল কিন্তু আমাকে কোনো ইনস্ট্রাকশনস দিচ্ছেন না। দেবে নাই তো। এমনকি এটাও অনেকদিন বাজে না। তোমার কি মনে হচ্ছে? আমার কিছুই মনে হচ্ছে না, এখন শুধু অপেক্ষা। প্যাটেলের আমার জীবন তো আর কারোর জন্য অপেক্ষা করে নেই। নেই বলেই হয়তো হঠাৎ এমন একটা কিছু পেয়ে যাবে কোনোদিন, হয়তো যেটার কথা কখনো ভাবইনি। মানে মানুষ যখন সব পাওয়ার আশা ছেড়ে দেয়, তখনই তো পায় পরশপাথর। এসব কথাগুলো নীনা লতাদের জন্য, যাদের আরামের গতিতে জীবন কাটে। বড্ড হাঁপিয়ে উঠেছে মা আমার। তবু হাল ছাড়বো না, আমি মরবো, কিন্তু মেরে মরবো। যার মাথায় ভগবানের আশীর্বাদ থাকে
সে মরে না, অদৃশ্য বর্ম তাকে ঘিরে থাকে। আবার এই বুড়োটার কথা তুমি আজ বুঝতে পারবে না, যেদিন পারবে সেদিন বলো। রনি গুপ্তাকে সমস্ত ইনস্ট্রাকশনস দিচ্ছে প্যাটেল। রনি গুপ্তা আদিত্যর সঙ্গে জমির ব্যাপারেও কথা বলেছে। আবার সেই শেষ থেকে শুরু হলো খেলা। প্যাটেল হারবে না, ওকে হারাতে হবে। প্যাটেল তোমাকে কোনো ফোন করছে না, তার মানে ও তোমাকে সন্দেহ করছে। সন্দেহ করে করুক, লীনা আর সীমার এই লুকোচুরি খেলা শেষ হোক। আমি একবার অংশুমানের বিধবা হয়ে প্যাটেলের সামনে গিয়ে দাঁড়াই, জিজ্ঞেস করি কেন মরতে হলো আমার স্বামীকে, কেন মরতে হলো আমার ফুলের মতো মেয়েটাকে। তৈরি থেকো সীমা, প্যাটেল হঠাৎ করে কিছু ঘটাতে পারে। হ্যাঁ, আমি সেই জন্যই ভাবছিলাম যে কদিন তোমার এখানে আর আসবো না। কেন? বিপদ এলে আমার আসুক, তোমাকে শুধু শুধু কেন জড়াবো। জড়িয়ে তো আমি আছি মনে মনে, সেখান থেকে আমাকে সরাবে কি করে? আমি বুড়ো হাড়ে দেখি না আর একবার ভেলকি দেখাতে পারি কিনা। কি করতে চাও তুমি? তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখে যাবে, আশা বন্ধ করবে না। আমি কিন্তু খুব চিন্তায় থাকবো। তুমি কথা দাও তুমি আসবে। মিস্টার সাহু, 7 দিনের মধ্যে যদি আপনারা নিউ টাউনের কনস্ট্রাকশন শেষ না করতে পারেন, আপনাদের কিন্তু সমস্ত পেমেন্ট বন্ধ। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওপরওয়ালার অর্ডার, অ্যান্ড দ্যাট ইজ ফাইনাল। মনে রাখবেন কিন্তু আপনাদের কিন্তু লাস্ট ওয়ার্নিং দেওয়া হচ্ছে। পরে ফোন করছি। গুড মর্নিং। এতদিন কোথায় ছিলেন? আমি তো জানিয়েছিলাম যে এটা আপনার ড্রয়িং রুম নয় মিস লিনা, যে যখন খুশি আসবেন আর যখন খুশি চলে যাবেন। আমার শরীর ভালো ছিল না। মিস্টার পটেল কিন্তু ফায়ার হয়ে আছেন রেগে গিয়ে। আপনাকে একটা মোবাইল ফোন দেওয়া হয়েছে, সেটা আপনি বন্ধ করে রেখেছেন। মোবাইলটা আপনাকে কাজের জন্য দেওয়া হয়, বন্ধ করে রাখার জন্য নয়। সরি, রাগ করেছো? বলো না, রাগ করেছো? মানে আসলে আমি মোবাইলটা অফ করে রেখেছিলাম, তার একটা কারণ আছে। কি? মিস্টার প্যাটেল যখন তখন ফোন করেন, আমার ভালো লাগে না। এ কি শুনছি? মিস্টার পটেলের ফোন আপনার ভালো লাগে না? না, তাহলে কি ভালো লাগে? আমার ঠিক সময়। হ্যালো, পটেল হিয়ার। হ্যাঁ বলুন। काम की बात सुनो। বলুন স্যার। ডক্টর আদিত্য ব্যানার্জিকে আমি ছাড়বো না, তুমি ওকে ডিরেক্ট অ্যাটাক করবে। মানে সোজা কথা না শুনলে জাস্ট শুট হিম, মেরে ফেলবে। ডোন্ট হেজিটেট রনি, আমার অর্ডারের জন্য ওয়েট করবে না, বুঝেছো? ইয়েস স্যার। আর ওই লিনাকে চোখে চোখে রাখবে। ইয়েস স্যার। ওর সব খবর আমার চাই, কোথায় যায়, কোথায় থাকে, কার সঙ্গে দেখা করে, এভরিথিং, বুঝেছো? ইয়েস স্যার। ওকে স্যার। হ্যাঁ কুন্ডুবাবু, আমি কালকে 4 পেটি গয়না তুলে নেব। ওই টেরাকটাটা রাইট, আর তার সঙ্গে ওই ধান দিয়ে যে গয়নাগুলো আমরা বানিয়েছি, হ্যাঁ 4 পেটি। কালকে 12টার সময় দেখা হবে। হ্যাঁ কুন্ডুবাবু, একটু মাথায় রাখতে হবে, যেহেতু বিদেশে যাচ্ছে মালগুলো, কোনোভাবে যেন রিজেক্ট না হয়, তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। দেখা হচ্ছে তাহলে কালকে 12টা নাগাদ। আচ্ছা কুন্ডু, আচ্ছা এসো। কি ব্যাপার? হ্যাঁ গো, মুখটা এরকম লাগছে, কিছু হয়েছে? দরজা খুলতে তো দেরি হয় কেন?
কোথায় দেরি হলো? ফোনে ছিলাম, কুন্ডুবাবু ফোন করেছিলেন। তুমি এমন করে কথা বলো না, তোমার মুখটা গঙ্গা লাগছে কেন? অবশ্য সারাদিন কি গরম ছিল বলো না। লতা তোমার বন্ধু? হ্যাঁ, তাতে নতুন কি? শুনলাম নাকি ও দারুণ গান করছে, সবাই ওর ক্যাসেট শুনে সব ধন্য ধন্য করছে। তাই তো শুনছি। তুমি লতার গান শুনেছো? ওর গান আমি শুনবো কি করে? আমার রেকর্ড প্লেয়ার আছে নাকি? কেন নেই? কি কেন নেই? পলিশ করছো, একটা এক্সপোর্ট হচ্ছে, এত বড় ব্যবসা হচ্ছে, একটা টেপ রেকর্ডার নেই। আমি আজকে কত গর্ব করে বললাম দীপককে যে লতা আমার কিন্নির বন্ধু, বিশ্বাসই করলো না। ওর কি সব ক্যাসেটের খবর আমি জানি না, দেখিনি আমি। ভালো লাগে আমার, আমাকে ভাবলো আমি গুলবাজ। দীপকটিকে? আমার পাশের দোকানের, মনে নেই? ও তাই বলো, তো ওর কথা তো গুরুত্ব দেওয়ার কি আছে? গুরুত্ব কে দিচ্ছে? গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আমরা যে লতার গান শুনি এটা তো সত্যি। হ্যাঁ, আমাদের যে একটা টেপ রেকর্ডার নেই সেটাও তো সত্যি। হ্যাঁ। বাজে ব্যবসা বন্ধ করে দাও। কি? পুলিশ বন্ধ করে দাও। সে কি? কেন? কেন আবার কি? যে ব্যবসা একটা টেপ রেকর্ডার কিনে দিতে পারে না, সে ব্যবসা করে আমার লাভ। আরে দেখো, শুয়ে পড়লে কেন? খেয়ে নাও। আমি খাবো না। কি ছেলে মানুষই হচ্ছে এটা? খেয়ে নাও, ওঠো। আমি খাবো না, আমি উঠবো না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি অলিস থেকে প্রথম পয়সা পেলেই একটা টেপ রেকর্ডার কিনে দেবো। কেমন? সত্যি? সত্যি। এবার খেয়ে নাও। খাওয়া খাবো না। বাবা দাঁড়া! কে রে বাবা, পাগলের মতো বেল দিচ্ছে, আশ্চর্য! কি হয়েছে কি? ওহ! কি হয়েছে? ওদের একটা খবর আছে। কি খবর? রাখি আমার এক বন্ধু নার্সিংহোমে ভর্তি হয়েছে, ওর ডেলিভারি ডেট সামনেই। ওদি কি হলো? রাখির বাচ্চা হবে? সব কিরকম বদলে যায়, ভেঙে যায় না? দেখো, এই কথাটা আমি তোমাকে না বললেও পারতাম, কিন্তু কেন বললাম বলো তো? কেন? এই কারণেই যে তুমি এটা যাতে বোঝো যে জীবন থেমে থাকে না। যে লোকটা এসে তোমাকে রোজ জ্ঞান দিয়ে যায় সে যে কত বড় জানোয়ার সেটা তোমার বোঝা উচিত। অভি, ও তোর দাদা। কবে ডেট রাখির? কেন ফুলের তোরা নিয়ে দেখা করতে হবে? ফুল আসল মানুষটাকেই যখন ছেড়ে দিয়েছি। ওটি তোমার এই হাউতাসটা এবার বন্ধ করবে? পূর্ণ স্মৃতি ঘাটাটা বন্ধ করো প্লিজ। আমাকে স্মৃতি ঘাটতে কোনোদিন দেখেছিস? সবসময় তো দেখছি তোমার চোখ যেন সবসময় কি ভাবে। একদিন অনেক বড় মুখ করে রাখিকে বলেছিলাম আমি অরিন্দমের সন্তানের মা, ওর নামের সিঁদুর আমি পড়ি। সব কিরকম পাল্টে যায় না? আমি আছি, তুই আছিস, বাড়িটা আছে, ফার্নিচারগুলো আছে, শুধু তোর দাদা মানুষটাই নেই। বলি কিরিটকে কি বলবো? তোদের ভাই হবে? ওদের কিচ্ছু বলতে হবে না, আজ থেকে অরিন্দম সেনের একটা আলাদা সংসার।